সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা ঠিক এই সময় হাজির হয়ে যাই কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে নতুন বিষয় এবং নতুন অতিথিকে নিয়ে। দর্শক, আমাদের আজকের বিষয় শিক্ষার বাণিজ্যিকীকরণ, মান হারাচ্ছে শিক্ষা। দর্শক, অলিতে গলিতে বড় বড় চটকদার সাইনবোর্ড, নতুন নতুন নোটবুক এবং চমকপ্রদ সব শিক্ষা বিল্ডিং বলা যেতে পারে। এই চটকদার বিজ্ঞাপন, এগুলোকে আসলে শিক্ষা ব্যবস্থার বর্তমান নজির। আসলে এই শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমান যারা আছে, যারা এই শিক্ষা গ্রহণ করছে, তারা কতটা আসলে নিজেদের উৎকর্ষ সাধন করতে পারছে এবং দেশের উন্নয়নে নিজেকে অবদান রাখতে পারছে, এবং যারা প্রকৃত মেধাবী তারা কি ঝরে পড়ছে কিনা, এবং যারা মেধায় উত্তীর্ণ হয়ে ভালোভাবে শিক্ষা ব্যবস্থার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে, তারা দেখা যাচ্ছে চলে যাচ্ছে মেধা পাচারের ফলে দেশ ছেড়ে দূর দূরান্তে। আসলে বর্তমান আরেকটি বিষয়, আসলে বাজেটের একটি ব্যাপার বলা হয় যে আসলে শিক্ষা ব্যবস্থায় বাজেটের বরাদ্দ কম। আসলে বাজেট বাড়ালে এই শিক্ষা পদ্ধতির কোথায় প্রয়োগ করা হবে সেই বিষয়টি আসলে আমরা অনেকটাই জানি না। সেই সার্বিক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, শিক্ষার বাণিজ্যিকীকরণ আসলে কোন জায়গায় আমরা ব্যর্থ আর সমাধানের পথটাই বাকি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ রেজওয়ানুল হক, অধ্যক্ষ ভারপ্রাপ্ত, আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, যে বিষয়টি বলছিলাম, আসলে আমাদের আজকের বিষয় শিক্ষার বাণিজ্যিকীকরণ, মান হারাচ্ছে শিক্ষা ব্যবস্থা। বর্তমানে আপনি আসলে দীর্ঘদিন ধরে এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, এবং আপনি যেহেতু একজন অধ্যক্ষ বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি একটি সার্বিক পর্যালোচনা করবেন, কেমন চলছে? আসলে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে 1998 সাল থেকে অদ্যাবধি 27 ইয়ার্স আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে আসলে শিক্ষা ব্যবস্থা আশানুরূপ না। আমি আসলে আশানুরূপ মনে করছি না, এই কারণে যে দীর্ঘদিন যাবৎ আমরা এমন একটা পর্যায়ে আছি যে মানে শিক্ষা ব্যবস্থাকে আসলে কি বলবো, মানসম্মত শিক্ষা আমরা দিতে পারছি না। এটার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা রয়েই যায়। তো আসলে এক কথায় যেটা বলতে হয় যে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, যখন আমরা ছাত্র ছিলাম সেই সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল, এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে রাত দিন ফারাক। এখন শিক্ষা ব্যবস্থা আসলে মানে যদিও সেবামূলক একটা কাজ, কিন্তু সেবার মধ্যেই সীমাবদ্ধ নাই। আমি প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবো, কিন্তু আসলে আপনি যেহেতু বললেন যে আসলে শিক্ষা ব্যবস্থা আসলে সেবা খাত, কিন্তু সেবা হিসেবে নেই। আসলে কি এটি এখন আসলে যে চটকদার বিজ্ঞাপন দেখাচ্ছে, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আমরা কি বলবো এটি পণ্যের পর্যায়ে চলে গেছে বা নিয়ে যাওয়া হয়েছে, এমন কি? এটা সম্পূর্ণ পণ্যের পর্যায়ে চলে গেছে সেটা আমি বলতে চাচ্ছি না, কারণ শিক্ষাটা সম্পূর্ণরূপেই একটা সেবামূলক কাজ, সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু বিষয়টা হলে সময়ের প্রয়োজনে এটা হচ্ছে, সময়ের প্রয়োজনে হচ্ছে। সেক্ষেত্রে আগে যেটা দেখা যেত, আমি যদি অতীতে যাই, যে আগেকার দিনে শিক্ষকতা কারা আসতেন, যারা ধনাঢ্য ফ্যামিলি, যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদেরকে পণ্ডিত মশাই বলা হতো। এবং তারা নিজেরা জমি দিত, জমি দিয়ে তারা নিজেরা বিল্ডিং করতো, ঘরবাড়ি করে সেখানে তারা ছাত্র পড়াতো। তারা কিন্তু আর্থিক দিকটা চিন্তা করতো না যে আমার এটাকে পেশা হিসাবে নিয়ে এখানে আমি অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করব, এটা কিন্তু তারা করতো না। আমি যদি প্রাচীনকালের কথা বলি, কিন্তু যুগের পরিবর্তনে এটাকে এখন একটা কি বলবো, মানে একটা শিক্ষাকে কেন্দ্র করে মানে এটা সময়ের প্রয়োজনেই হয়েছে। হ্যাঁ, যে যাতে করে উন্নত শিক্ষা দেওয়া যায়, অবকাঠামোগত বিষয় আছে, তারপরে আপনার আরও আদার্স ডেভেলপমেন্টের বিষয় আছে, উন্নত বিশ্বে যেভাবে শিক্ষা দেওয়া হয়, মাল্টিমিডিয়া ক্লাস। সেক্ষেত্রে যেহেতু এই পারপাসে আপনার খরচ করা হয়, তো খরচ করতে গেলে অবশ্যই তো মানে আগের দিনের মতো ব্যক্তিগতভাবে কেউ খরচ করে না। তো সেক্ষেত্রে একটা খরচ করলে সেখান থেকে মানুষ আউটপুট চায়। তো এই কারণেই হয়তো বা এই বিষয়ের অবতারণা। এবং শিক্ষাকে আসলে পণ্য আমি বলবো না কখনোই, সেবামূলক কাজ। আমি সেবার মধ্যেই থাকতে চাই। আমি একজন অধ্যক্ষ হিসাবে এটা আমি চাই যে এটা যদি যারা করছে বা করে, এটাকে আমি নেতিবাচকভাবে দেখি। আমি অবশ্যই এটাকে সেবামূলকভাবেই আমি। আপনি একটু কথার মধ্যে আসলে পূর্ববর্তী সময় বা আপনাদের সময় আসলে যারা ধনাঢ্য ছিল, যারা শিক্ষিত ছিল, তারাই আসলে এই ক্ষেত্রে এগিয়ে আসতো। এখন যারা আসলে শিক্ষা ব্যবস্থায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করতে চাচ্ছে বা শিক্ষা দিচ্ছে, তাদের কি আরো মানোন্নয়ন প্রয়োজন কিনা আপনি কি বলবেন, যারা শিক্ষা দিচ্ছে, শিক্ষক বা যারা শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে? মান উন্নয়নের কথা যদি বলেন, আসলে তো মান উন্নয়নটা হবে কিভাবে? আমি কলেজের শিক্ষক, আমি ইন্টার অর্থাৎ এইচএসসি পর্যায়ে এবং অনার্স পর্যায়ে এই দুটা
জিনিস নিয়ে আমি কাজ করছি, এটা দুইটা বিষয় নিয়ে। আর রুট লেভেলের কথা যদি বলি, আমরা যখন এইচএসসি পর্যায়ে স্টুডেন্টদেরকে পাই, আমরা দেখি মানে একটা বিলো স্ট্যান্ডার্ডের, মানে মানটা তাদের খুব একটা ভালো পাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই রুট লেভেল থেকে, নিচু লেভেল থেকেই মানটা হারিয়ে যাচ্ছে। তো এর কারণ হিসাবে যেটা বলতে পারি, শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতি, শিক্ষা নীতি, এগুলি মনে হয় কিছুটা হলে দায়ী। পাশাপাশি আপনার ওই যেদিন থেকে শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকেই শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় যে নিম্নগামী হতে শুরু করেছে। একজন শিক্ষক যখন ছাত্রকে শাসন করার অধিকার থাকবে না, তখন অবশ্যই শিক্ষক ছাত্রকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো সেক্ষেত্রে যখন নিয়ন্ত্রণ না থাকে, তখন শিক্ষক ইচ্ছা করলেও যে ছাত্রকে তার উজাড় করে তার লেখাপড়াটা শেখানো, সেটা পারছে না। তো যখন সেটা পারছে না, ব্যর্থ হচ্ছে শিক্ষক, ইচ্ছা থাকলেও পারছে না। তো সেক্ষেত্রে তখন আমাদের শিক্ষা ব্যবস্থা বা এটা কিভাবে আমরা ডেভেলপ করব, আমার বোধগম্য না। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে বেসরকারি অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আসলে প্রতিষ্ঠিত হয়েছে এবং টিউশন ফি দেখা যাচ্ছে আসলে অনেক। সেক্ষেত্রে আপনি কি বলবেন, আদৌ আসলে মান অনুযায়ী কি এই ফি নির্ধারিত হচ্ছে? এবং যেহেতু অনেক একটি বিরাট শ্রেণীর আসলে এই টিউশন ফি দেয়া আসলে সম্ভব না, এই বিষয়টি কিভাবে দেখবেন আপনি? দেখুন, আসলে আমি যদি বলি, যারা ধনাঢ্য শ্রেণীর ব্যক্তি, তারা কিন্তু কখনো ওই অর্থের চিন্তা করে না। তারা চায় যে বেটার একটা এডুকেশন আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য আমি নেব। সেক্ষেত্রে তারা লেখাপড়ার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো সেই ধরনের আমাদের ঢাকার শহরে, রাজধানীতে বা ঢাকার বাইরেও যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে, যে যাদের কথা বলছেন যে বেশি টিউশন ফি তারা নিচ্ছেন, তো টিউশন ফি নিচ্ছেন তারা সেই মোতাবেক সেবা দেওয়ারও চেষ্টা করছেন। কেননা আমরা যে গ্রামের স্কুল কলেজ দেখি, সেখানে ঠিকমতো বসার বেঞ্চ নাই, ঘরের দরজা নাই, জানালা নাই, মানে অবকাঠামোগত কোনো রকম সুযোগ সুবিধা নাই, এবং সেখানে ভাড়া লাগে না, কিচ্ছু লাগে না। সেখানে তারা অল্প টিউশন ফি নিয়ে তারা তাদের সার্ভিস দিতে পারে। কিন্তু আমাদের ঢাকা শহরের কথা চিন্তা করলে, সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করতে হয়, এসির ব্যবস্থা করতে হয়, মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করতে হয়, আনুষঙ্গিক বিভিন্ন রকম আদার সুযোগ সুবিধা দিতে হয়। এতে করে একটা আর্থিক বিষয় রয়েছে। বিধায় যদি আমি এইগুলো সুবিধা দেই, অবশ্যই টিউশন ফিটা আমাকে সেভাবে নিতে হবে। তবে অতিরিক্ত না নেওয়াটাই ভালো। হ্যাঁ, তখন আমি যে সেবাটা দিব, মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকা উচিত। যদি আমি সেবা দিলাম 10%, আর যদি 20% আমি ফি আদায় করে নিই, তাহলে এটা অমানবিক হবে, এটা কখনোই ঠিক না। আচ্ছা, বিষয়টি সামঞ্জস্য থাকা উচিত, আপনার কথা দ্বারা বুঝতে পারলাম। এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব, একটি বিরতি নিচে ফিরে আসি। ধন্যবাদ দর্শক, হ্যাপেনিং পয়েন্ট দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্ট। সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফিরে যাচ্ছি আলোচনা আমাদের অতিথির কাছে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম। আসলে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আসলে একটি শিশু 7 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করার পরে আবার কোচিংয়ের দিকে ছুটছে। আসলে কোচিং নির্ভর কেন স্কুল বা পড়ালেখা, এর ব্যাপারে কি কোনো পরিবর্তন প্রয়োজন কিনা, কিভাবে দেখবেন আপনি? অবশ্যই পরিবর্তন প্রয়োজন। কোচিং নির্ভর কেন হচ্ছে, এটা আমাদেরকে ভাবতে হবে। যে যদি সে স্কুলে বা কলেজে প্রপার শিক্ষাটা পেত, তাহলে তো নিশ্চয়ই কোচিংয়ে যেত না। তো সেক্ষেত্রে আবার যদি বলি যে কেন পাচ্ছে না, কারণ অভিভাবকরাও মনে করে যে আমার স্কুলের পরে, কলেজের পরে আমার ছেলেকে ভালো রেজাল্ট করানোর জন্য আমার কোচিংয়ের প্রয়োজন আছে, এটা মনে করে। তো সেক্ষেত্রে ছাত্ররাও গুরুত্ব কম। কেননা আমি যা পড়বো কোচিংয়ে পড়ে নেবো, আমার প্রতিষ্ঠানে কী দরকার। অনেক সময় দেখা যায় তার প্রতিষ্ঠানে আসছেও না নিয়মিত। তো এই জন্যই কোচিংটা চালু রয়েছে। কিন্তু সরকারি উদ্যোগে, সরকারিভাবে কিন্তু কোচিং বন্ধ করার আইনও রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এটা বন্ধ হচ্ছে না। এটা যদি বন্ধ হয়, তাহলেই আমার মনে হয় যে শিক্ষার পরিবেশটা অনেক সুন্দর হবে। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে কোচিং নির্ভর কেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা সবসময় দেখি, বাজেটের পূর্বে বলা হয় আসলে যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে কেন বাড়ানো হচ্ছে না, এই জায়গাটার প্রতি নজর দেওয়া হচ্ছে না। বর্তমানে 2025-26 অর্থ বছরে আমি যদি জানি, আসলে 95,664 কোটি টাকা বরাদ্দ, যা বাজেটের প্রায় 12%। এই বরাদ্দ আসলে বাড়ালে কি শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, নাকি আসলে এই বরাদ্দ যদি বাড়ানো হয়, সেইটা আসলে ব্যয় কোথায় করা হবে, এই বিষয়টি জানতে চাচ্ছি আপনার কাছে।
তা আসলে ব্যয় সবসময় জন্য শিক্ষা খাতে বেশিই থাকে সবসময়ের জন্য, কিন্তু সেই ব্যয়টাকে বরাদ্দটাকে আমরা প্রপার ইউটিলাইজ করতে হবে। যদি প্রপার ইউটিলাইজ করা না হয় তাহলে কিন্তু এটা ডেভেলপ হবে না। তো সেক্ষেত্রে আমাদের সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেনিং, শিক্ষকদের ট্রেনিং করা হয়, বা পাশাপাশি আমি মনে করি যে এই যে মানে ছাত্র তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চায় না। তাদেরকে কেন আসতে চায় না, এবং এমন চিত্র দেখা যায় যে যখন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয় তখন ছাত্ররা কি ছুটি বলে উল্লাস করে শিক্ষা প্রতিষ্ঠানে বের হয়ে যায়। কেননা মনে হয় জেলখানা থেকে মুক্তি পেলেও মানুষ এত খুশি হয় না। মানে শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় তাদের জোর করে ধরে রাখছে, এরকম একটা বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আনন্দদায়ক করতে হবে। আমরা যখন ছিলাম ছাত্র দেখেছি অনেক কালচারাল অ্যাক্টিভিটিস ছিল, অনেক খেলাধুলা হতো, সেই সমস্ত জায়গা থেকে আমরা সরে আসছি। আমরা শুধু লেখাপড়াটাকেই প্রাধান্য দিয়েছি। এই কারণে মুখস্থবিদ্যা, আর মুখস্থবিদ্যা বলবো না, আমাদের সৃজনশীল পদ্ধতির বিষয়ে আমার একটু কথা আছে। সেটা হলো এই পদ্ধতিটা আসার পরেই ছাত্ররা মানে লেখাপড়া বিমুখ হয়ে গেছে। কেননা সৃজনশীল পদ্ধতিটা এমন, আমি এসএসসি পর্যায়ের কথা বলছি, সেখানে উদ্দীপক দেওয়া থাকে, প্রশ্ন দেওয়া থাকে। উদ্দীপক দেখে দেখে যদি উঠিয়ে দেয় সেখানেও তাকে মার্কিং করা হয়। কেননা সৃজনশীল পদ্ধতি ছাত্র যা বুঝেছে তাই লিখেছে, এবং এতে করেই কিন্তু দেখা যায় যে আমি যখন ছাত্র ছিলাম এসএসসিতে আমার পাশের হার ছিল 17%, এখন দেখা যাচ্ছে 90% পর্যন্ত, 90% উপরে পাশের হার দেখানো হয়ে যাচ্ছে। তাহলে কি অবশ্যই শিক্ষার মান আগের মতো নেই? সে ছাত্ররা পড়াশোনা না করলেও পাশ করে যাচ্ছে, কেননা উদ্দীপক নির্ভর যা লিখছে তাই নাম্বার দেওয়া হচ্ছে এবং সেখানে সে পাশ করে যাচ্ছে। তো তাহলে লেখাপড়া দরকার কি? দেখা যাচ্ছে মেধাশূন্য হচ্ছে আমাদের জাতি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন আসলে মনে হচ্ছে জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন আরেকটু আসলে আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা করা উচিত। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আসলে আমরা একদম যদি একটি সন্তান স্কুলে ভর্তি হয় শিশু, এবং এইচএসসি পর্যন্ত প্রায় 12টি বছর সে ইংরেজিতে আসলে 2টি বিষয়ে প্রথম পত্র, দ্বিতীয় পত্র 200 মার্কের পরীক্ষা দেয়, কিন্তু তারপর দেখা যায় সে ঠিকভাবে কথা বলতে পারে না, কম্পিউটার নিয়ে পড়লেও সে আসলে কম্পিউটার ঠিকভাবে চালাতে পারে না। আসলে এইটি ওই মুখস্থবিদ্যার উপরে ফোকাস না করে কি আসলে একটু প্রায়োগিকভাবে জ্ঞানটা দেওয়া যায় না? এই ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন কিনা? না, এখন তো মুখস্থবিদ্যা নাই। এখন যে সৃজনশীল পদ্ধতি, ইংরেজিতেও একই অবস্থা, একটা কম্প্রিহেনশন দেওয়া থাকে, সেখান থেকে দেখে দেখে নিয়ে ইনপুট দেওয়া হয়। ছাত্রদের কিন্তু ইংরেজি এখন সহজ পাস করা, ইংরেজিতে ফেল করে না, ইংরেজিতে পাশের হার ভালো। হ্যাঁ, কিন্তু কিছুই শিখছে না। এখন শিখছে না আসলে ওই যে আমরা দেখেন আমাদের সময় আমরা ন্যারেশন, ভয়েস, আর্টিকেল অর্থাৎ গ্রামারের বিভিন্ন চর্চা করতাম, এখন আর সেই চর্চাগুলি নাই। ইংরেজিতে মানে কি বলবো, মানে শিক্ষকের হেল্প ছাড়া পাশ করা খুবই কঠিন হয়ে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো শিক্ষকের হেল্পেরও দরকার নেই, সে যদি সারা বছর ক্লাসও না করে তাও ইংরেজিতে পাশ করে যাচ্ছে। মানে খুব সহজ হয়ে গেছে ইংরেজি এখন তাদের কাছে, কিন্তু তারা একটা ইংরেজি বলতে পারে না। আর পাশাপাশি আমি এটা বলবো যে আমাদের শিক্ষা পদ্ধতিতে যেমন দেখেন, আমরা যদি অতীতে যাই, আমাদের দাদা নানা যারা প্রবীণ লোক ছিল তারা কিন্তু এসএসসি পর্যন্ত পাস করেনি, 9, 10 পর্যন্ত লেখাপড়া করেছে। তারা কিন্তু থরলি ইংরেজিতে কথা বলতে পারতো, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারতো। এখন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও আমরা এটা বলতে পারছি না। এর কারণটা হলো যে আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলাকে অবশ্যই আমিও ব্যক্তিগত রেসপেক্ট করি, সবাই রেসপেক্ট করি। তো সেই ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ইংরেজি বিমুখ হয়ে যাচ্ছি। যদি শিক্ষা পদ্ধতি এমন হতো যে 50% ইংরেজিতে অ্যান্সার করবে, 50% বাংলাতে অ্যান্সার করবে, বাংলা ভাষাকে রেসপেক্ট করলাম, পাশাপাশি ইংরেজিটাও আমরা মূল্যায়ন করলাম, তাহলে কিন্তু অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিকভাবে আমাদের যে কমিউনিকেশন সেটাতে আমরা ডেভেলপ করতে পারতাম। আসলে রাইটিং এর পাশাপাশি স্পিকিং এর উপর আমার মনে হয় ফোকাস করা খুবই প্রয়োজন। আর আরেকটা বিষয় যে ছাত্রদেরকে অবশ্যই আনন্দমুখর, এবং একটা ছাত্র সে অভিভাবক, শিক্ষক সব কিছু সমন্বয়েই একজন ছাত্র ডেভেলপ করবে। আমাদের দেখা যায় যে শিক্ষকরা অনেক সময় ক্লাসেও ছাত্রদেরকে সেভাবে ট্রিটমেন্ট দিতে পারেন না। ছাত্রদের মানসিক অবস্থা বুঝে তো তাকে শিক্ষা দিতে হবে, তো মানসিক অবস্থা বোঝার চেষ্টা করেন না অনেক শিক্ষকরাই। এজন্য শিক্ষকদেরও ট্রেনিংয়ের প্রয়োজন আছে। পাশাপাশি অভিভাবকদেরকে আমি বলবো যে অভিভাবকরা অনেক সময় উদাসীন ছাত্রের প্রতি, ছাত্র ঠিকমতো ক্লাসে যাচ্ছে কি না তারা খবর নেন না। একটা নির্দিষ্ট অর্থ দিয়ে দিলেন, যাও বাবা তুমি দুপুরে খেয়ে নিও, বাবা মা দুজনেই সার্ভিস করেন, ছেলের আর কোনো খবর নেই, সারাদিন সে কলেজে গেলো আর লেখাপড়া করলো, এদিকে তাদের কোনো খেয়াল নাই। তো এইভাবে দেখা যায় অভিভাবক উদাসীনতা রয়েছে। পাশাপাশি অভিভাবকরা অতিরিক্ত অনেকে শাসনও করে, অতিরিক্ত শাসনও করা ঠিক না। কেননা আদর, স্নেহ, ভালোবাসার মাধ্যমে যেটা আদায় করা যায় সেটা শাসন করে করা যায় না। এবং নিয়মিত একটি চর্চার উপর রাখতে হবে। একবার টাকা দিয়ে দিলাম চলে যাচ্ছে, কিন্তু নিয়মিত প্র্যাকটিস যে কেমন হচ্ছে পড়ালেখা, কেমন যাচ্ছে, রুটিন ওয়ার্কের মতো। আমি শেষে একটি প্রশ্ন করতে চাচ্ছি, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি আসলে চাকরি কেন্দ্রিক কিনা?
অবশ্যই চাকরি কেন্দ্রিক। আপনি যদি যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন যে তুমি লেখাপড়া কেন করছো, সে বলবে যে ভালো একটা চাকরি যাতে আমি পাই, এজন্য লেখাপড়া করছি। কিন্তু আসলে তো লেখাপড়ার উদ্দেশ্য চাকরি নয়। একজন রিক্সাওয়ালা বা একজন যিনি লেখাপড়া করেননি, তার আচার আচরণ, তার কথাবার্তা আর একজন শিক্ষিত মানুষের কথাবার্তা, আচার আচরণ কিন্তু একরকম না। এটার কারণ হলো যে শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তির মেধার ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে আমি যদি আমার মেধার ডেভেলপ করতে পারি, মনুষ্যত্বের বিকাশ করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। সেক্ষেত্রে আমি চাকরি করি, ব্যবসা করি, আর যে কোনো প্রফেশনে করি, সেখানে আমি ভালো করতে পারবো, কম্পিটিশনে আমি এগিয়ে যেতে পারবো। তো কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আমার একটা সার্টিফিকেট অর্জন করা, আমার একটা চাকরি পাওয়া। তো সেক্ষেত্রে যেহেতু ছাত্ররাও চিন্তা করে এবং আমাদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষকরাও এইভাবেই তাদেরকে গড়ে তোলে, তো এটি হলো মূল কারণ। তবে এটা উদ্দেশ্য হওয়া ঠিক না, মেধার ডেভেলপটা যেতে হয় সেটাই আমাদের চিন্তা করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট কাজী অ্যান্ড কাজী ট্রি প্রেজেন্স। আমরা আজকে আলোচনা করছিলাম শিক্ষার বাণিজ্যিকরণ, মান হারাচ্ছে শিক্ষা ব্যবস্থা, এ বিষয়ে আলোচনা করছিলাম। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের জন্য।